আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা এই চ্যানেলে অথবা এই পেইজে আমরা দীর্ঘদিন যাবৎ বছর এর মতো আমরা আরবি এবং ইংলিশ ২ টি ভাষাই শিখে আসছি এবং আরবি ব্যাকরণও শিখে আসছি, ইংলিশ ব্যাকরণও শিখে আসছি। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমি তুলনামূলকভাবে কোনো একটা জিনিস বুঝতে চাই অথবা বুঝাতে চাই। আমার এরকম একটা চিন্তাভাবনা। তাই আপনাদের সামনে আরবি এবং ইংলিশ ২ টো জিনিস নিয়ে এসেছি। যে আরবি ব্যাকরণটার গুরুত্ব বুঝবো এবং ইংলিশ ব্যাকরণটার গুরুত্ব বুঝবো যে আসলে এগুলোর ভিতরে কোন ভাষাটা উচ্চ সুউচ্চ আমরা জানি অবশ্যই আরবি। তারপরও আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশটা আমরা না জানলে কেমন যেন আমাদেরকে ছোট তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় আমরা যারা মোটামুটি আরবি বুঝি এবং আমাদের এই বাস্তব জীবন চলতে গেলে অনেকটা ক্ষেত্রে আমরা মানে হেয় প্রতিপন্ন হই। তো এ কারণে আমরা যারা আরবি এবং ইংলিশ দুটো ভাষাতেই আরো দক্ষ হতে চাই, তাদের জন্য আমার এই প্রচেষ্টাগুলো এবং এই ভিডিওগুলো। তো আজকে আমরা যে বিষয়টা শিখব বেসিক থেকে আরবি, একেবারে বেসিক ধরে আপনাদের সামনে কাজ করে যাচ্ছি। যেরকম আরবিটার করছি ঠিক এরকম ইংলিশটারও করে যাচ্ছি, অনেকগুলো দিয়েছি। পরবর্তী থেকে আমরা আজকে থেকে আবার শুরু করলাম। ইনশাআল্লাহ দেখবেন, সাথে থাকবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন, আপনি রাখবেন যাতে করে আপনি আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান এবং আপনি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন যদি নতুন ভিডিওগুলো আপনার দরকার হয় বেসিক সহ। এখন আমরা শিখব পাস্ট ইনডিফিনিটিভ নেগেটিভ পজিটিভ পার্টগুলো শেষ করেছি, প্রেজেন্টের নেগেটিভ পার্ট শেষ করেছি। আজকে যেটা শিখব পাস্ট ইনডিফিনিটিভ টেন্সের নেগেটিভ পার্ট। তো এখন আমরা চলে যাই আর দেরি না করি, এখন একটু দেখি আমরা কি লিখেছি। শুরুতেই আমি লিখে রেখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ। এই যে নেগেটিভ বিষয়টা এখানে লিখে রেখেছি। আমরা নেগেটিভ বলতে আমরা বুঝি না বাচক বাক্য তৈরি করা, যে আমি করলাম না, দেখলাম না, শুনলাম না, খেলাম না, মানে জানলাম না বিষয়টা এরকম বলে থাকি, ঠিক না? তাহলে পাস্ট ইনডিফিনিটিভ বেসিক শর্ত মানে এবং মেইন শর্ত যেটা সেটা হচ্ছে করলাম না, খেলাম না, দেখলাম না, শুনলাম না, এই যে শেষে লাম 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 লম এরকম একটা বিষয় থাকবে। গেলেও না, আসলো না, বললো না, শুইলো না, কিছু দেখলো না, এরকম বলে থাকি না? আমরা এগুলো বলে থাকি। তো এটা হচ্ছে বেসিক শর্তটা। এটা হচ্ছে আমরা এই টেন্সের ক্ষেত্রে প্রধান কথাটা হিসাবে এটাই বলবো। এখন যদি আমরা বলি গেছে, গিয়েছে, এসেছে, দেখেছে, শুনেছে, এখানেও আমরা ব্যবহার করে থাকি। তবে এটা কথার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পাস্ট বুঝাই, কিন্তু এটা বেসিক্যালি হবে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে। গিয়েছে, এসেছে, খেয়েছে, দেখেছে, শুনেছে, এছে যা কিছু আসে এটা হচ্ছে আসবে প্রেজেন্ট পারফেক্টে। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে তখন আমরা সেই মাত্র এসেছে। হুম, সেই মাত্র সে আসলো, ঘন্টাখানেক হলো, সেই ঘন্টাখানেক এসেছে, ঘন্টাখানেক হইলো এসেছে। এই কথাটা সঠিকভাবে বলি না, আমরা কি বলবো? সে আসলো মানে এই মাত্র এসেছে, মানে যে কাজটা বর্তমানে আপনি শেষ করছেন সেটার এখনো একটা ভাব আপনার ভিতরে আছে বিদ্যমান। আপনি এই মাত্র যে বলবেন যে সে এই মাত্র এসেছে, হ্যাঁ, তো বোঝা যাচ্ছে যে সেই যে মাত্র আসছে সেই কাজের একটা ধাপ আপনার ভিতরে বিদ্যমান আছে। সেটাকেই বলা হয় এসেছে, করেছে, দেখেছে, খেয়েছে, শুনেছে, এই কাজগুলো এরকম। কিন্তু হ্যাঁ, এখানেও ব্যবহার করা হয় আমাদের ভাষা হিসেবে। বেসিক্যালি আমরা এখানে পাস্ট ইনডিফিনিটিভ করলো, আসলো, গেল, কাজটা হবে অনির্দিষ্ট সময়, অতীতকালে বোঝাবে। সে আসলো, সকালে আসলো, সে সকালে এসেছে এমনটা না বুঝিয়ে আমরা বলবো সে সকালে আসলো, সে গতকালকে আসলো, গত মাসে আসলো। হ্যাঁ, বেশি আরো দূরবর্তী বোঝালে এসেছিল তখন আসবে। হ্যাঁ, মানে এরকম যদি বুঝাই তাহলে পাস্ট ইনডিফিনিটিভ হবে। সেটাই আর কি আমরা এখানে বুঝলাম। কোনো কাজ করলো সংজ্ঞাতে বলল অতীতকালে কোনো কাজ করলো না বা হলো না। সে গত মাসে আসলো না, আসার কথা সে আসেনি, সে গত মাসে আসার কথা ছিল সে আসেনি, এরকম হলো? এটা তো হতে পারে সে গত মাসে আসার কথা ছিল, আমি শুরুতে বললাম সে গত মাসে আসার কথা ছিল কিন্তু সে আসেনি। দেখেন, এক জায়গায় উত্তরে বললাম আসার কথা আহ, ছিল, এখানে ছিল না বলে সে আসার কথা এসেছে, এরকম হবে? আসার কথা হবে কোনোদিন, বাক্যটা হবে না। ছিল, সেখানে উত্তরটাও কি হবে? আসলো না। এরকম অনির্দিষ্ট সময়। এবং হলো না, কাজটা হওয়ার কথা ছিল কিন্তু কাজটা হলো না, এরকম। তাহলে এখন এটার বাক্য গঠন করব কিভাবে? এই ধরনের বাক্য গঠন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শুরুতে সাবজেক্ট বসাবো, যিনি কাজ করবেন তাকে আমরা শুরুতে বসাবো।
এখন এটা মানুষ হতে পারে, ব্যক্তি বা বস্তুও হতে পারে। যে কাজ করে সে প্রথমে বসবে, তারপরে বসবে ডিড নট। এই টেন্সের জন্য ডিড নট, অথবা বা দেওয়া, এটা ডিডেন্ট, এটা সংক্ষেপে লিখলে হয় ডিডেন্ট। এরপরে V1 আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম, একেবারে প্রধান ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা আমরা মাথায় রাখবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা ইনশাল্লাহ আমরা যারা আহ, এই ইয়াটা দেখবো, এই ভার্বের সিরিয়ালটা দেখবো ইংলিশ বই থেকে, তখন ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি সেটা আমরা দেখতে পাবো। মেইন ভার্বটা, মূল ভার্বটা, যে অবস্থায় ভার্বটা থাকে সেই ভার্বটা আমরা দেখবো। এরপরে কি অবজেক্ট, যে বিষয়টাকে আশ্রয় করে, যেইটার উপরে নির্ভর করে আমরা কাজ করি, সেটাকে আমরা বলে থাকি অবজেক্ট। এবার আসি আমরা এক্সাম্পল যদি দেখি। এক্সাম্পলটা হচ্ছে কি, আমি বিষয়টি জানলাম না, আমি বিষয়টি জানিনি, এই কথা বললে হবে? আমি 1 মাস আগে একটা ধরি, আমি একটা 1 মাস আগে আমার কাছে একটা তথ্য আসার কথা ছিল, কিন্তু আসার কথা ছিল, কিন্তু আমি বিষয়টি জানতে পারলাম না কিংবা জানলাম না, শুদ্ধ ভাষায় যেটাই বললাম। এখন সেই বিষয়টাকে আপনি যদি আমি জানিনি, সেই বিষয়ে আসার কথা ছিল, আমি জানিনি, এটা তো হলো না, ঠিক না? ভাষা আমাদের কখন কোথায় কিভাবে সঠিকভাবে বলতে হবে সেটা জানতে হবে, ঠিক? তাহলে এটা আমরা সঠিকভাবেও যদি বলতে চাই তাহলে কি বলবো, আমি বিষয়টি জানলাম না। তাহলে কিভাবে বলবেন? যে ইংলিশে যদি বলতে চান তাহলে বলবেন আই ডিডেন্ট। আমি এটা ব্যবহার করেছি, আই ডিড নটও ব্যবহার করা যেত। আমি কি ব্যবহার করেছি? আই ডিডেন্ট নো দ্য মেটার। এই যে দেখেন, ভার্বের আসল রূপ, এটা হচ্ছে মেইন রূপ, এটা থেকে বিভিন্ন রূপে পরিবর্তন হয়, V2 হয়, V3 হয়, V4 হয়, V5 হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে V1, মানে প্রধান রূপ, মেইন রূপ, ভার্ব এই অবস্থায় থাকবে, যখন সৃষ্টি হবে ভার্বটা তখন এই অবস্থায় থাকবে। তাহলে এটাকেই বলা হয় V1। তাহলে আই ডিডেন্ট নো দ্য ম্যাটার, আমি বিষয়টি জানলাম না। আই ডিডেন্ট নো দ্য ম্যাটার, আমি বিষয়টি জানলাম না। এই একটা গেল। আরো আমরা এরকম করতে পারি, আই ডিডেন্ট সি দ্য ম্যাটার, আমি বিষয়টি দেখলাম না। এরপরে আই ডিডেন্ট গো, আই ডিডেন্ট গো দেয়ার, আমি সেখানে গেলাম না। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খেলাম না। আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, নিয়ম হচ্ছে এটা। এরপরে তারা বিষয়টি বুঝলো না, তারা বিষয়টি বুঝলো না। এখানে বলেছেন দে, সরি, তারা যদি বোঝাতে চান, তারা বোঝাতে হলে আপনাকে বলতে হবে দে। দে মানে তারা। তাহলে তারা ডিডেন্ট মানে না, ডিডেন্ট মানে না, আমরা এই পরবর্তীটা ব্যবহার করেছি সংক্ষেপে। আই ডিডেন্ট অ্যাপ্রিহেন্ড মানে বোঝা, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, রিয়েলাইজ মানে বোঝা, পারসিভ মানে বোঝা, আর ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, এক্সেপ্ট। তাহলে এখন আমরা অ্যাপ্রিহেন্ড একটা নতুন ওয়ার্ড, এগুলো খুবই কম ব্যবহার হয়, নতুনগুলো একটু ব্যবহার করা শিখি। তাহলে আই ডিডেন্ট অ্যাপ্রিহেন্ড দ্য ম্যাটার, তারা বিষয়টি বুঝলো না, তারা বিষয়টি বুঝলো না, তারা বিষয়টি বুঝলো না। তাহলে কি হবে? দে ডিডেন্ট অ্যাপ্রিহেন্ড দ্য ম্যাটার, দে ডিডেন্ট অ্যাপ্রিহেন্ড দ্য ম্যাটার, তারা বিষয়টি বুঝলো না। এখন বলতে পারেন ইউ ডিডেন্ট অ্যাপ্রিহেন্ড দ্য ম্যাটার, তারা বিষয়টি বুঝলো না। এরপরে আবার বলতে পারেন দে ডিডেন্ট সি দ্য ম্যাটার, তারা বিষয়টি দেখলো না। দে ডিডেন্ট লিসেন দ্য ম্যাটার, তারা বিষয়টি দেখলো না। আপনি এখানে অন্য কিছু বলতে পারেন, দে ডিডেন্ট সি সি ইউ, তারা তোমাকে দেখলো না। দে ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, তারা তোমাকে বুঝলো না। আপনি অনেক কিছু বলতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপরে এরকম আরেকটা আমরা অর্থ এখানে না লিখে রেখেছি, উই, উই ডিডেন্ট লিসেন, উই ডিডেন্ট লিসেন দ্য মেটার, উই ডিডেন্ট লিসেন দ্য মেটার। নেগেটিভ দেখেন, নেগেটিভ যে করেছি এই বাক্যটাকে, প্রতি ক্ষেত্রে ডিডেন্ট, প্রতি ক্ষেত্রে ডিডেন্ট, সাবজেক্টের পরেই আমরা বলেছি, সাবজেক্টের পরে ডিড বা ডিডেন্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে ডিড বা ডিডেন্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এরকম ভাবে আমাকে বাক্যটা তৈরি করতে হবে, তাহলে বাক্যটা সঠিক বাক্য হবে। তাহলে উই ডিডেন্ট লিসেন দ্য ম্যাটার, আমরা বিষয়টা শুনলাম না, আমরা বিষয়টি শুনলাম না। তারপরে হি ডিডেন্ট লিসেন দ্য ম্যাটার, সে বিষয়টি শুনলো না। শি ডিডেন্ট লিসেন দ্য ম্যাটার, সে বিষয়টি দেখলো না। শি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, সে বিষয়টি বুঝলো না। এভাবে করে আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এ হচ্ছে একেবারে আমরা আপনাদেরকে বেসিক দিচ্ছি, এরপর থেকে ইনশাআল্লাহ আমরা স্পোকিং এ আসবো, আরবিক অ্যান্ড ইংলিশ এটা মোটামুটি দেখিয়েছি আপনাদের, আরো এই বেসিক গুলো শেখার পরে ইনশাআল্লাহ আমরা আস্তে ধীরে সামনের দিকে মুভমেন্ট করবো। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।